গতি, বল, শক্তি, সাহস এবং কঠোর পরিশ্রমের প্ল্যানেট মঙ্গল আগামী 1 তারিখ তার রাশি পরিবর্তন করতে চলেছে এবং মীন রাশি ত্যাগ করে সে তার মূল ত্রিকোণ অর্থাৎ মেষ রাশিতে পরবর্তী প্রায় 42 দিনের জন্য তার গোচর সংগঠিত করবে। এই গোচর সংগঠনকালে সার্বিক ফলাফল এবং লগ্ন রাশি ভিত্তিক ফলাফল নিয়ে আজকে আলোচনা করব। এই আলোচনায় দুটো পোর্শন থাকবে। আমি যেহেতু 12টা রাশি মঙ্গলের ক্ষেত্রেও আমি আলাদা আলাদা করে বলবার চেষ্টা করি, তো সেক্ষেত্রে সেটা একটা পোর্শন থাকবে। আর প্রথমে সার্বিক ফল নিয়ে আলোচনা করব। সার্বিক ফল নিয়ে আলোচনা করার আগে আমি টাইমিংটা আপনাদের একটু বলে দিই, এটা একটু নোট ডাউন করে নেবেন আপনারা। মঙ্গল মেষ রাশিতে মীন রাশি ত্যাগ করে মেষ রাশিতে তার গোচর স্টার্ট করবে 1 জুন দুপুর 3:27 অর্থাৎ 3:27 মীন থেকে মেষ রাশিতে মঙ্গলের প্রবেশ ঘটবে এবং মঙ্গল যখন প্রবেশ করবে সে তখন গন্ডাম স্টেটাসে থাকবে 3:20 পর্যন্ত। এই গন্ডাম স্টেটাস অর্থাৎ অশ্বিনী নক্ষত্রের প্রথম চরণ যতক্ষণ পর্যন্ত সে থাকবে সেই সময়টা হচ্ছে 6/6/2024 রাত 2:22 পর্যন্ত। তারপরে মঙ্গল 3:20 ক্রস করে যাবে, অর্থাৎ 6 তারিখ ভোরবেলা সবাই যখন ঘুম থেকে উঠবে তখন অন্তত কলকাতার লঙ্গিটিউড ল্যাটিটিউডের ওপরে বলছি মঙ্গল তার গন্ডাম এফেক্ট কেটে যাবে এবং নবাংশে সে বৃষ রাশিতে তার গোচর শুরু করবে। অশ্বিনী নক্ষত্রের বিস্তার মেষ রাশি 13:20 পর্যন্ত মঙ্গল সেখানে অবস্থান করবে 19/6/2024 রাত্রি 9টা দুপুর 2:58 পর্যন্ত। অশ্বিনী নক্ষত্রের পরে মঙ্গল ভরণী নক্ষত্রে প্রবেশ করবে, শুক্রের নক্ষত্র, যার নবাংশ শুরু হবে সিংহ থেকে বৃশ্চিক পর্যন্ত। তো ভরণী নক্ষত্রে মঙ্গল থাকবে 3/7/2024 রাত 9:05 পর্যন্ত। তারপরে কৃতিকা নক্ষত্রে প্রবেশ করবে, একটি চরণ এখানে আছে যেটি নবাংশগতভাবে ধনুরাশির নবাংশ, সেখানে মঙ্গল অবস্থান করবে। অর্থাৎ আলটিমেটলি মেষ রাশিতে মঙ্গল যে সময় পর্যন্ত অবস্থান করবে সেটা হচ্ছে 12/7/2024 রাত্রি 7:02 পর্যন্ত। তারপরে মঙ্গল বৃষ রাশিতে তার গোচর সংগঠন করবে। তা আপনারা একটা জিনিস, যদি আগের মঙ্গলের গোচর যখন আমি মীন রাশি বলেছিলাম তখন আপনাদের বলেছিলাম দেখবেন যে 23শে এপ্রিল থেকে এই যে 1 জুন এই যে সময়টা, এই সময়টা মোটামুটি হিসেব করে দেখা যাবে 39 দিনের থেকে সামান্য একটু বেশি। সেক্ষেত্রে দেখুন 30 অতিক্রম করতে যে মঙ্গলে আমি গ্রস যদি একটা কাউন্টে ধরে নিই 40 দিন লাগে, সেটা এই মেষ রাশি অতিক্রম করতে তার 42 দিন লাগছে। ডিগ্রিটা একই 30°, তার মানে একই দূরত্ব অতিক্রম করতে কারোর যদি সময় বেশি লাগে তার মানে তার কৌণিক গতি কমে যাচ্ছে উইথ রেসপেক্ট টু আর্থ, পৃথিবী। এবং সেটাই কাম্য। আপনারা যখন বৃষ রাশির গোচর শুনবেন সেটা 12ই জুলাইয়ের পরবর্তী, তখন দেখবেন এই দূরত্বটা অতিক্রম করতে মঙ্গলের আরো বেশি সময় লাগবে। আমরা অ্যাভারেজ 45 দিন ধরে নিই, কিন্তু সেটা থাকে না। মঙ্গল যখন উচ্চ গতিতে থাকে তখন সে মোটামুটি 38 থেকে 40 দিনের মধ্যে এক একটা ঘর অতিক্রম করে নেয়, এবং তখন তার অতিচার গতি 43-44 পর্যন্ত চলে যায়, যদিও মঙ্গলের অ্যাভারেজ কৌণিক গতি হচ্ছে 37 মিনিটের মতন। তো যাই হোক, এইখানে মঙ্গল প্রবেশ করা মাত্র রুচক যোগ তৈরি করবে। পঞ্চমহাপুরুষ যোগ অলরেডি আছে, শুক্র প্রবেশ করেছে, মালব্য যোগ আছে, কলানিধি যোগ আছে, শুক্র বুধের লক্ষ্মীনারায়ণ যোগ রয়েছে, একাধিক যোগ হয়ে রয়েছে, শনি শশযোগ নির্মাণ করে রয়েছে। তো এখানে পঞ্চমহাপুরুষ যোগ রয়েছে। রুচক যোগের শব্দ এসছে রুচি শব্দ থেকে। রুচি শব্দের অর্থ হচ্ছে ডিজায়ার, অর্থাৎ কোনো ব্যক্তি তার ডিজায়ার অনুসারে, তার মত পথ, তার স্বপ্ন, তার এগিয়ে যাওয়ার সক্ষমতা, সেই অনুসারে
সে যখন তার ডিজার্ভিং সেক্টরকে লাভ করতে পারে, সেই যে সময় বা তার যে সামগ্রিক পদ্ধতি, সেটাই হচ্ছে রুচক যোগের অন্তর্গত। ভীষণ ইম্পর্টেন্ট যোগ। মঙ্গল তার মূল ত্রিকোণে অবস্থান করে এই যোগ নির্মাণ করেছে। আমাদের ইচ্ছা শক্তি পূর্তির গ্রহ কিন্তু শুক্র এবং মঙ্গল দুজন। বড় প্ল্যানেটের তো সাবস্ট্যান্সিয়াল এবং অনেক লং টার্মে এফেক্ট থাকে। ছোট বা মাঝারি প্ল্যানেটের ক্ষেত্রে কিন্তু দৈনন্দিন জীবনের এফেক্ট অনেক বেশি থাকে। সেক্ষেত্রে শুক্র মঙ্গল অনেক বেশি কাজ করে থাকে। মানে খুব স্বাভাবিকভাবে আমাদের প্রত্যেকের যে একটা ন্যাচারাল ইচ্ছা শক্তি আছে, সেই অনুসারে আমরা কাজ করার চেষ্টা করি। যে সুস্থ মানুষ সে সুস্থ, যে সুস্থ নয় সে তার মস্তিষ্কের নির্দেশ অনুসারেই কাজ করবার চেষ্টা করবে, কিন্তু সে তার মস্তিষ্ককেই মেনে চলে। তো সেই হিসাবে মনে করুন একজন সোলজার, মঙ্গলকে আমরা সোলজার হিসাবে রিপ্রেজেন্ট করি, তো সে কিন্তু তার যে সুপিরিয়র অথরিটি আছে, সেই সুপিরিয়র অথরিটির নির্দেশ মানতেই কিন্তু বাধ্য। কোনোভাবে তাকে যদি সাপ্রেশন করা হয়, সেটা সারা পৃথিবীর পার্সপেক্টিভে দেখা গেছে যে বিভিন্ন রকম সেডেশন হয়েছে, বিভিন্ন রকম রিভল্ট হয়েছে, এই ধরনের ঘটনা কিন্তু সংগঠিত আচ্ছার দেখা গেছে। তো সেক্ষেত্রে কিন্তু সেই কনসার্ন যে ডোমেইন আছে, সেই ডোমেইনের সুরক্ষার ওপরেই প্রশ্ন হয়ে যায়, প্রশ্নচিহ্নের মুখে পড়ে যায়। কারণ তার যে রক্ষাকর্তা যারা আছে, তারা কিন্তু তাদের জায়গা থেকে বেঁকে বসতে পারে কোনোভাবে, বা তারা কোনোভাবে রিভোল্ট করতে পারে। সেটা আপনারা দেখেছেন ইংরেজ আমলে যে আমাদের সিপাই মিউটিনি হয়েছে একাধিকবার, এবং ইংরেজরা একেবারে পালিয়ে যাওয়ার শেষ মুহূর্তের আগে পর্যন্ত আমাদের মুম্বাইতে নৌবিদ্রোহ হয়েছে, বিখ্যাত নৌবিদ্রোহ। সেটাও কিন্তু এই ধরনের সাপ্রেশনের এফেক্ট, এটা মঙ্গলের এফেক্ট। এ প্রসঙ্গে একটা কথা আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে আমি মঙ্গলের অনুষ্ঠান আলোচনা করার সময় বা অনেকগুলো তারপরে আলোচনা যে করেছি, সেখানে আমি বলেছিলাম যে এই যে ফেজটা যাবে মোটামুটি জুন এবং জুলাই মাসের 7 তারিখ পর্যন্ত, এই ফেজটাতে দেখবেন যে পৃথিবীর অনেক ইনফ্লুয়েন্সিয়াল মানুষ, ইনফ্লুয়েন্সিয়াল মানে আমি সব রকম পার্সপেক্টিভই বলেছিলাম, সামাজিক, কোনো রাজনৈতিক বা কোনো ধরুন বৈজ্ঞানিক, এরকম ধরনের, যার মোটমাট সমাজে একটা খুব ব্যাপক প্রতিপত্তি আছে। এখানে এই ব্যাপক কথাটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রতিপত্তির মানে একদম এক্সট্রিম লেভেলে আছে এরকম মানুষের কিন্তু এ সময় গন্ডগোল হতে পারে। তো আপনারা প্রায় প্রত্যেকেই শুনেছে যে ইরানের প্রেসিডেন্ট আর কি, তিনি একটি হেলিকপ্টার দুর্ঘটনায় তার প্রাণ গেছে। প্রাথমিকভাবে দুর্ঘটনাই মনে করা হচ্ছে এখনো পর্যন্ত। আজকে যখন আমি রেকর্ড করছি সেই পর্যন্ত 21 তারিখ রাত্রিবেলা যা তথ্য আছে। তো তার পরিপ্রেক্ষিতে দেখলেন আরেকটা ঘটনাও দেখা গেছে, সেটা আমাদের কলকাতার সন্নিকটে। তো সেটাও আপনারা জানতে পারবেন হয়তো। এখন আমি অনেক রাতে অনুষ্ঠান করছি, আমার কাছে ডেটা আছে ইমিডিয়েটেড, আপনারা হয়তো কালকে জানতে পারবেন 22 তারিখ। সে যাই হোক, এরকম কিছু ঘটনা ঘটবার কিন্তু এ সময় যোগ আছে। এবং আমি যেটা বলেছিলাম আপনাদের একাধিকবার, যে এই বছরের অগাস্টের এন্ড থেকে যে স্টেটে চলে যাবে প্ল্যানেটগুলো, কারণ এই জুন মাসেই শনি বক্রী হবে এবং তারপরে বুধ বক্রী হবে অগাস্টের সম্ভবত 4 তারিখ। তো এই বক্রতার পিরিয়ডটা চলতে শুরু করবে, তারপরে বৃহস্পতি বক্রী হবে, তারপরে আবার বুধ বক্রী হবে নভেম্বরে, মঙ্গল বক্রী হবে ডিসেম্বরে, এবং লাস্ট পর্যন্ত মার্চ মাসে গিয়ে শুক্র বক্রী হবে সামনের বছর। এই পুরো প্রসেসটা, অর্থাৎ আমরা যেভাবে একটা বছরকে দেখি, প্রত্যেক বছরে তো ইংরেজি বছরের শুরুতে দেখি, কিন্তু অ্যাকচুয়াল যে বছর দেখা হয় সেটা বিক্রম সম্বত অনুসারেই দেখা হয়, যেটা আমাদের জাতীয় ক্যালেন্ডার, সেই হিসাবে। তো আমরা রবির গোচরকে মোটামুটি
মীন থেকে কুম্ভ পর্যন্ত যে তার গোচর, মীন থেকে কুম্ভ পর্যন্ত মনে রাখবেন চৈত্র মাস সেখানে প্রথম মাস, তো সেই হিসাবে আমরা দেখে অভ্যস্ত। তো সেই হিসেবেই আপনাদের বলছি যে সামনের বছর মার্চ মাসের প্রায় মিড পর্যন্ত সময় কিন্তু এন্টায়ার প্ল্যানেটারি সিচুয়েশন খুব খুব প্রুডেন্ট জায়গায় থাকবে সব দিক থেকে, সোশিও ইকোনমিক, সোশিও পলিটিক্যাল, জিও পলিটিক্যাল সমস্ত পার্সপেক্টিভেই খারাপ থাকবে। বৃষ্টিও প্রচণ্ড পরিমাণে এবছর হবে, তার ফলে ফসলের কিছু কিছু জায়গায় ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে, খুব ন্যাচারাল। এবং কিছু তার সাথে ন্যাচারাল কিছু ডিজাস্টারও হবে, সেটা যখন তার প্রবাবিলিটি থাকবে চেষ্টা করব যতটা আর কি তার আশপাশ দিয়ে বলে যাওয়া। আরেকটা প্রশ্ন আপনাদের করি, দয়া করে মেনটেন করবেন, কেউ না এখানে কোনো মানে এমন কোনো কমেন্ট করবেন না যেগুলো খুব স্পর্শকাতর কমেন্ট, মানে যেগুলোর সাথে অনেক মানুষের ইনফ্লুয়েন্স অনেক কিছু জড়িয়ে আছে। এই ধরনের কোনো কমেন্ট করবেন না বা আমাকে জিজ্ঞাসাও করবেন। বহু মানুষ বিভিন্ন রকম প্রশ্ন করেন, এর ফলাফল কি হবে, তার ফলাফল কি হবে। এমন তো নয় যে আমি জিনিসটা সম্পর্কে আনওয়্যার, আমি যখন জিনিসটা সম্পর্কে বলছি না, ইন্টেনশনালি অ্যাভয়েড করছি, তার মানে আপনাদের এইটুকু বুঝতে হবে যে আমি ওটা বুঝেই করছি, ইন্টেনশনালি করছি। আমার কিছু সীমাবদ্ধতা আছে কথা বলার ক্ষেত্রে, এটা আমার সম্পর্কে যারা জানেন তারা জানেন। তো প্লিজ মেনটেন দ্য লিমিটেশন। পার্সোনালি কেউ প্রশ্ন করলে সেটা আমি বলতে পারি, কিন্তু একটা প্ল্যাটফর্মে আমি বলতে পারি না, আই 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 কান্ট ক্রস মাই লিমিটেশন। আচ্ছা, মঙ্গল যখন তার মেষ রাশিতে, অ্যাকচুয়ালি রাহু এবং মঙ্গলের একটা বাজে ফেজ চলছে, 18 তারিখ 1 ডিগ্রিতে ছিল এবং সেটা ধনুরাশির নবাংশে ছিল, তো ভালো ফল দেয়নি। মোটামুটি 24 তারিখ ক্রস করে গেলে 25 তারিখ থেকে রবি এবং বৃহস্পতির ডিস্টেন্সটাও প্রায় 6 ডিগ্রির কাছাকাছি চলে যাবে এবং তার সাথে মঙ্গলের সাথেও রাহুর ডিস্টেন্স 5 ডিগ্রি ক্রস করে যাবে এবং মঙ্গলও নবাংশগতভাবে কুম্ভ রাশির নবাংশে চলে আসবে। আর রাহু তো বসে রয়েছে ধনুরাশির নবাংশে, তো সেক্ষেত্রেও ডিস্টেন্সটা রেইজ করে যাবে, সেটা অনেকটা বেটার। কিন্তু আলটিমেটলি যতক্ষণ মীন রাশি থেকে মঙ্গল না বেরোতে পারছে, আপনাদের আমি অনেকবার বলেছি যে মীন রাশিতে মঙ্গল কিছু কিছু অতিমাত্রায় তার যে মঙ্গল দোষ আছে সেই দোষ দর্শায়। আমাকে বহু মানুষ প্রশ্ন করেছেন ভগবানের নাম নেওয়ার সময় মঙ্গলম ভগবান বিষ্ণু বলে যে করা হয়, তো সেই মঙ্গল আর এই মঙ্গল কি এক হলো কিনা সেটা আমার জানা নেই, তবে নামকরণের দিক থেকে তো অবশ্যই এক আছে, কিন্তু কার্যকরণের দিক থেকে এক নেই। ভগবান সবসময় পবিত্র এবং 3 গুণের বাইরে, সুতরাং তার সাথে তো মঙ্গল শব্দই যুক্ত থাকবে, অন্য কিছু তো থাকবে না। কিন্তু মঙ্গলের তো একটা গ্রহ ব্যতি রেখেও তো একটা তার প্রয়োগ আছে, তার নাম আছে। আমরা অসপিশিয়াস অর্থে ব্যবহার করি মঙ্গলকে, কিন্তু গ্রহ হিসাবে কিন্তু মঙ্গলের সেই অসপিশিয়াস ক্যারেক্টারটা অনেকটাই কম আছে। আমার গুরুদেব অনেক সময় বলতেন মঙ্গলের আগে একটা বসিয়ে দাও, ইট বিকামস অমঙ্গল। তাই এর মাঙ্গলিক ক্ষমতা থেকে অমঙ্গলিক ক্ষমতাই বেশি আছে, যদি তাকে নিয়ন্ত্রণ করার মতন ক্ষমতা ছকে না থাকে। হরোস্কোপটাকে পুরো অ্যাবারেশনের দিকে নিয়ে যেতে পারে একটি মাত্র জিনিস, সেটা মঙ্গল আর শনির দুর্বলতা, একদম তার সমস্ত দিক থেকে অ্যাবারেশন করে দিতে পারে। তো মঙ্গল যখন তার রাহুর মতন একটি সিউডো প্ল্যানেটের সাথে, একজন ডেমনের সাথে একসাথে থাকছে, মীন রাশিতে থাকছে এখন, সেই অবস্থায় তার যে মঙ্গলের যে নেগেটিভ গুণ, মঙ্গল ফায়ারি এলিমেন্ট, অনিয়ন্ত্রিত আগুন এবং অনিয়ন্ত্রিত এরাপশন অফ ইমোশন, বাট ইন আ নেগেটিভ স্টেট। ইমোশন ইজ অলওয়েজ নেগেটিভ, যারা একমাত্র সেকেন্ডারি সৃষ্টিকর্তার সাথে যুক্ত না আছে, কিন্তু মঙ্গলের সেটা নয়। মঙ্গল কল্পনা করবে, সেটাকে অ্যাকুয়ার করার চেষ্টা করবে, যদি অ্যাকুয়ার না করতে পারে তখন সে হিংস্রতা বা ঔদ্ধত্যের পথ অবলম্বন করে, অ্যারোগেন্স, ভাষাগত অত্যন্ত কদর্যতা,
রাহুযুক্ত থাকলে ভাষার মধ্যে কোনো কোনো থাকে না, কোনো রকম মানুষকে অ্যাপ্রিহেন্ড করা, থ্রেটনিং করা, বয়সগত কোনো ভেদাভেদ না রাখা। প্রথমে খুব কোমল ব্যবহার করবে, কিন্তু আস্তে আস্তে সে তার আসল রূপে চলে যাবে, কারণ মঙ্গল বেশিক্ষণ প্রিটেন্ড করে থাকতে পারে না। মানে মঙ্গলের লোকেরা চেষ্টা করে, তারা তাদের বোধগম্যতা থাকে, কারণ রবির থেকে 9th হাউস তো লজিক্যাল পার্টটা আছে, তারা বোঝে যে তাদের মধ্যে অ্যাবারেশনটা আছে, কিন্তু তারা সেটাকে তারা প্রিটেন্সটা রাখতে পারে না বেশিক্ষণ, ঠিক আগের ফর্মে চলে যায়। তো এটা তার দুর্বলতা। যাই হোক, আমাদের মঙ্গল যখন মেষ রাশিতে তার মূল ত্রিকোণে আসে, তো মূল ত্রিকোণে আসা মাত্র সে যেটা করে তার মধ্যে সাহস, শক্তি, মঙ্গল যার কারকতার প্ল্যানেট, সাহস, শক্তি, তার গতি, অ্যাক্সিলারেশন, থ্রাস্ট বা বল, অনেক সময় সাডেন থ্রাস্ট, এটাকে ঘাত বল বলা যায়, পেশেন্স, ব্রিচ অফ পেশেন্স, আবার রিগেইন অফ পেশেন্স, এই সমস্ত কিছুই কিন্তু একসাথে মঙ্গলের সাথে যুক্ত থাকে। অর্থাৎ কোনো অসাধ্য সাধন বা কোনো কঠিন কাজ দীর্ঘদিন ধরে শারীরিক এবং মানসিক তার যে সক্ষমতা, সেই সক্ষমতার দ্বারা সেই কাজটিকে তারা টিকিয়ে রাখতে পারে, আটকে রাখতে পারে, এই ধরনের ক্ষমতা মঙ্গলকে দেওয়া হয়েছে। মঙ্গল গতি, মঙ্গল ভিগর, মঙ্গল স্ট্রেংথ, মঙ্গল কারেজ, মঙ্গল মানুষের পোটেনশিয়াল, মঙ্গল চার্জ, মঙ্গল ফায়ার, সমস্ত রকম গুণ, মঙ্গল অ্যাগ্রেশন, মঙ্গল প্রতিরোধক ক্ষমতা, আমাদের শরীরের মধ্যে যত প্রতিরোধক ক্ষমতা আছে সেটা মঙ্গলই প্রদান করে, মানে প্রাইমারি প্রতিরোধক ক্ষমতা। সেই জন্য মঙ্গল যদি দুর্বল থাকে তাহলে ফিজিক্যাল পার্টে, স্পেশালি মস্তিষ্কের মানে সিপিইউতে গন্ডগোল হয়ে যাবে আর কি, মঙ্গল গন্ডগোল থাকলে। কারণ সিপিইউর যে পেরিফেরিয়াল পোর্শনগুলো তার যে এলাস্টিসিটি দেয়, অর্থাৎ পরিষ্কার ভাষায় আপনারা ভেবে নিন, একটা তার যে ইনসুলেটরের মধ্যে দিয়ে যাচ্ছে, ইনসুলেটরটা ওপরে প্লাস্টিক বা এরকম কিছু নন কন্ডাক্টিং এলিমেন্ট দিয়ে তৈরি করা, তো সেই ইনসুলেটরটা হচ্ছে মঙ্গল, যে ওই তারটাকে একটা সাপোর্ট দিচ্ছে বাইরে থেকে। কোনো কারণে তারের ওই ইনসুলেটরের কোনো অংশ যদি ক্ষয়ে যায় বা ছিঁড়ে যায়, সেখান থেকে বিপদ ঘটে যেতে পারে, সেটা লিডস হোক আর রিটার্ন হোক, যে তারই হোক না কেন, সেটাতে কিন্তু প্রবলেম করে দিতে পারে। এটা বেসিক জিনিস, মঙ্গল আমাদের সেই পার্টটা করে, নার্ভাস সিস্টেম। সুতরাং সে যদি দুর্বল হয় তাহলে বুঝতে পারছেন, কারেন্ট যখন পাস করবে তার তো কিছু বাইরের দিকে তার বিক্ষিপ্তকরণ ঘটতেই থাকবে, এবং সে তার মাথায় চিন্তা শক্তির মধ্যে কিছুটা বিকৃতকরণ, পারভার্সন, এগুলো কিন্তু খুব অনায়াসেই চলে আসবে। এটা খুব সহজে বোঝা যায়। এবং মঙ্গলের দুর্বলতা থাকলে সেই মানুষের সাথে, সাধারণ মানুষ যিনি অ্যাস্ট্রোলজি সম্পর্কে কোনোদিন নামও শোনেননি, তিনিও তার মতন করে আজ করে নেবেন যে এর টিউনিংয়ে গন্ডগোল আছে, এর সাথে বেশিক্ষণ চলা যাবে না, এক কথা বারবার বলবে, কথা বলতেই থাকবে, আর শুধু নিজের প্রসঙ্গে কথা বলবে, সে দুনিয়ার কোনো প্রসঙ্গে কথা বলবে না। মঙ্গল ইজ এ ভেরি সেলফিশ। সেলফিশ আপনি দেখুন, মানে খারাপ অর্থে নেবেন না ব্যাপারটাকে, মানে তাকে যখন সোলজার হিসেবে ইউজ করা হচ্ছে, সে কিন্তু শুধু তার কমান্ডিং অফিসারের কথা জানে, তিনি যা বলেছেন সেই অর্ডার এক্সিকিউট করতে হবে, তার বাইরে কিচ্ছু না। তখন কেউ পৃথিবীতে তার নয়, সে শুধু তার সিওর কথা জানে, যা বলেছে তাই করবে। তো সেরকমই এর মধ্যে কিন্তু কিছু ব্যক্তিগত জায়গায় কিছু ইন্ট্রোভার্ট ক্যারেক্টার থাকে, সেটা ওই ফিল্ডের ক্ষেত্রে খুবই ভালো, কারণ ওখানে ডিসিপ্লিনটা প্রয়োজন, নাহলে কাজের এক্সিকিউশন হবে না। কিন্তু সেটা সামাজিক বা পারিবারিক জীবনের ক্ষেত্রে মঙ্গলের সে বিকৃতিকরণ ঘটে, সে মানুষের পার্সোনালিটি ডিসঅর্ডার এসে যায়, এটা খুব সহজেই দেখা যায়। তো এই মঙ্গলের উপরে অ্যাকচুয়ালি স্যাটার্নের দৃষ্টি আছে, থার্ড দৃষ্টি আছে। তো স্যাটার্ন যেখানেই দৃষ্টি দেবে, স্যাটার্ন সেই জায়গাকে কন্ট্রাক্ট করার চেষ্টা করবে, সেখানে সেই জায়গাটাকে সবসময় সীমিত করার চেষ্টা করে। স্যাটার্ন যে জায়গাটাকে একমাত্র বৃদ্ধি করে সেটা হচ্ছে স্পিরিচুয়াল সেক্টর, এছাড়া অন্য কোনো সেক্টরে স্যাটার্ন বৃদ্ধি হতে দেবে না।
আর মঙ্গল সবসময় ব্লসমে বিশ্বাস করে, ছড়াতে। তো যখনই তৃতীয় দৃষ্টি পড়বে, শনি তৃতীয় দৃষ্টি ভীষণ বলি, তো সেক্ষেত্রে সে মঙ্গলকে থামানোর চেষ্টা করবে। আর মঙ্গল মানে ইনডমিটেবল ক্যারেক্টার, যাকে কোনোভাবে পদানত করা সম্ভব নয়, তো সে আরো বেশি উঠবে। ফলে এখানে একটা দাম্ভিক প্রবণতা তৈরি হবে। তাহলে কালপুরুষের প্রথম যে ঘরটি আমাদের মস্তিষ্ককে নির্দেশ করে, সেই ঘরের মধ্যে কিন্তু এক ধরনের বলতে পারেন অ্যাগ্রেশন, এক ধরনের অতিরিক্ত কোনো কাজের প্রতি এমফেসিস দেওয়া, এক ধরনের অতিমাত্রায় উৎসাহিত বা অতিমাত্রায় উচ্ছ্বলিত, আপনি যেভাবেই বলুন না কেন, অর্থাৎ আপনার মাথার ফ্রিকোয়েন্সিকে সে বাড়িয়ে দেবে। এবং সে কালপুরুষের 7 এবং 8 নম্বর ঘরেও কিন্তু এখান থেকে দৃষ্টি দেবে, চন্দ্রের ঘরকেও দৃষ্টি দেবে। নিজে আছে একটি চর রাশিতে, বাকি দুটো চর রাশিকেও সে অ্যাক্টিভেটেড করে দেবে। তার ফলে কি হবে, আমাদের মানসিক চঞ্চলতা, অস্থিরতা, আমাদের মনে হবে কোনো কাজ এক্ষুনি শেষ করে ফেলতে পারলে ভালো। তার জন্য কোনো রকম পন্থা পদ্ধতি, তার যে নিয়ম আছে, তার যে একটা শিডিউল ওয়ার্ক আছে, সেটার দিকে কিন্তু কেউ নজর দেওয়ার চেষ্টা করবে না। মঙ্গল যখন মঙ্গলের যে মানে ভূমিপুত্র বলা হয় না, ভূমিপুত্র মঙ্গলকে বলা হয় অ্যাকচুয়ালি। তো মঙ্গলের সাথে আমাদের একদম সৃষ্টির প্রাথমিক পর্যায়ে যুক্ত রয়েছে। আপনি খুব নর্মাল ভাবুন, কোনো একটা কাজ, সেটা মেটেরিয়াল অর্থে বলছি, মঙ্গল ইজ আ ফুললি তামসিক এবং রাজসিক প্ল্যানেট, খুব সামান্য সাত্বিক গুণ আছে। তো মঙ্গল মেটেরিয়াল আমাদের যে জায়গা রয়েছে সেটাকে ফুলফিল করে। আমি এর আগেও বলেছি যে আমরা এখন অর্থ করি, এগুলোর মাধ্যমে বিবেচনা করি, কিন্তু আজ থেকে 200-300 বছর আগেও বা এখনো পৃথিবীর বিভিন্ন দেশ আছে যাদের মধ্যে অনেক দেশের একটু অস্থিরতা আছে, বা যাদের মধ্যে বিভিন্ন রকম অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড আছে টু আদার কান্ট্রিজ। হ্যাঁ, তাদের জমি কি করে নিয়ে নেওয়া যায়, জমি নিয়ে নেওয়া যায় মানে কি, তার ডোমেইনকে বাড়ানো যায় কি করে, ডোমেইন বাড়ানোর পেছনে উদ্দেশ্যটা কি, তার শক্তি বাড়ানো। অর্থাৎ এখনো ভূমি হচ্ছে শক্তির প্রতীককে নির্দেশ করে। যেমন ধরুন রাশিয়া, 16টা দেশ বেরিয়ে যাওয়ার পরেও রাশিয়ার যে আয়তন, সেটা প্রায় 1.5 কোটি বর্গ কিলোমিটারের কাছাকাছি। 1 কোটি বোধহয় 41 না 43 লক্ষ বর্গ কিলোমিটার, অর্থাৎ ভারতবর্ষের প্রায় 4.5 গুণের কাছাকাছি। কিন্তু তার মানে কি এটা যে তার অন্য ল্যান্ডের প্রতি তার আকাঙ্ক্ষা কমে গেছে? তা নয়। সব দেশে যারা কলোনিয়াল দেশ ছিল, সেটা আমেরিকাও ছিল, পরোক্ষে আছে, তারা কিন্তু প্রত্যেকে জমি হড়প করার চেষ্টা করছে। তার কারণই হচ্ছে জমি শক্তির প্রতীক। আগেকার দিনে মানুষের স্ট্রেংথ বিচার হতো জমি এবং কত সোনা দানা আছে তার উপরে, টাকা কত আছে সেটা দিয়ে হতো না। তো মঙ্গল রিপ্রেজেন্ট করে জমিকে। এখনো পর্যন্ত দেখবেন জমি ইজ এ ভেরি সেন্সিটিভ পোর্শন। জমির জন্য অনেক বড় বড় পৃথিবীর অনেক বড় বড় বিবাদ হয়েছে, হচ্ছে, ভবিষ্যতেও হবে। এত সেন্সিটিভ, এবং মানুষের মনে করুন কারোর বাড়ি আছে একটা, সে বাড়ির ওখানে তার স্মৃতি সমস্ত কিছু জড়িয়ে, তো মানুষের 4th হাউসকে রিপ্রেজেন্ট করে না কালপুরুষে। তো আমাদের যারা অ্যাসেন্ডেন্ট দেখে ছক দেখে তাদের জন্য বলছি, মনে করুন লগ্ন আপনার মেষ, তাহলে আপনার জন্ম হচ্ছে 4 নম্বর ঘরে, সেটা আপনার বাড়ি 4th হাউস। তো সেটার সাথে সেটা শুধু 4th হাউস আপনার বাড়ি না, আপনার মা, আপনার প্রাথমিক আইডেন্টিটি, সমস্ত কিছু এখানে রিপ্রেজেন্ট করছে। যদি 9th হাউস থেকে ধরেন, তাহলে 9th হাউসের 8th হাউস, অর্থাৎ 9th হাউসের ট্রান্সফরমেশন আপনার 4th হাউস থেকে হবে, ইনিশিয়াল ট্রান্সফরমেশন। তো সেক্ষেত্রে মঙ্গলের প্রভাব অত্যন্ত বেশি আছে। দেখবেন যারা জমি জমা সংক্রান্ত কাজ করেন, যারা জমির ধরুন মাপামাপি করছেন বা জমি বিক্রি করছেন, ব্রোকিং করছেন, বিভিন্ন রকম ব্যবসা সংক্রান্ত জায়গায় আছেন, তাদের দেখবেন তারা ভীষণ সেন্সিটিভ অ্যাবাউট ল্যান্ড। তার কারণই হচ্ছে এই জায়গাটা খুব স্পর্শকাতর জায়গা, এবং আমাদের সৃষ্টির সাথে মঙ্গল যুক্ত আছে। সৃষ্টির সাথে কিভাবে, মানে খাদ্য জার্মিনেশনের সাথে যুক্ত আছে। প্রথম ঘর দেওয়াই হয়েছে তাই জন্য।
প্রথম ঘরে দ্বিতীয় ঘর লাভদায়ক ঘর, অর্থাৎ প্রথম ঘরের লাভ দ্বিতীয় ঘর থেকে আসবে। তো খাদ্য খাদক সমস্ত কিছু, তার জন্য যে এনভায়রনমেন্ট, তাপ যত বাড়বে জলীয় বাষ্পকে অ্যাট্রাক্ট করবে, বৃষ্টি হবে, তো স্যাঁতস্যাঁতে ওয়েদারের মধ্যে খাদ্যের প্রাধান্য বাড়বে। তো সেই খাদ্য আমরা গ্রহণ করব, আমাদের শরীরে পুষ্টি বাড়বে, সব প্রাণী খাবে। সেইটা হচ্ছে প্রাথমিক জায়গা। এবং খাবে মানে কি, তখন তার স্ট্রেংথ হবে, সে স্ট্রেংথের সাথে সে এগিয়ে যাওয়া, তার কাজ করা, এই ধরনের ব্যাপারগুলো তার ঘটতে থাকে। তো মঙ্গল আমাদের প্রাথমিক কার্যপ্রণালীর সাথেও যুক্ত, কিন্তু নেগেটিভ হচ্ছে যখন পাওয়ারফুল হয়ে যায়, এর মধ্যে ইগো, অহংকার, অ্যাগ্রেশন, অল্টারকেশন, বিভিন্ন রকম জেদ, এক ধরনের কোনো রকম যুক্তি গ্রাহ্যতা, কোনো কিছুর মধ্যে দিয়ে আমি যাব না, আমি যেটা মনে করছি সেটাই করব, কোনো কিছুর আমি কোনো তর্ক বিতর্কের মধ্যে আমি প্রবেশ করব না, গাজোয়ারি একটা ব্যাপার চলে আসে যুক্তির থেকে। এটা মঙ্গলের নেগেটিভ জিনিস। সেই জন্য মঙ্গলের ঘরে গিয়ে, অর্থাৎ এই ধরনের চরিত্রটাই কিন্তু নির্দেশ আকারে আসবে, নির্দেশ, এটা ডিসঅর্ডার্ড ভাবে আসবে না। সেই জন্য রবি তার ঘরে গিয়ে তুঙ্গ থাকে মঙ্গলের, অর্থাৎ রবি যেটা দেবে সেটা রুলিং, সেটা অর্ডার, সেই অর্ডার জারি করবে কি বুধ, তার সেকেন্ড হাউস। রবির মুখ হচ্ছে, রাজার মুখ হচ্ছে বুধ। সেক্ষেত্রেই দেখবেন, আমাকে অনেক সময় অনেক মানুষ বলে বাবা খুব বকাবকি করে। তো বাবা হচ্ছে, বাবা মামা যিনি হন না কেন, যার যেরকম বাড়িতে, সেই বাড়িতে তিনি হচ্ছেন প্রধান। তো তার যদি বুধ কোনো কারণে ডিস্টার্ব থাকে, বুধের মধ্যে সব থেকে বেশি সঙ্গ দোষ থাকে, খুব দ্রুত একটা বাচ্চাকে সব থেকে বেশি তাকে ভালো বা খারাপ দিকে পরিচালিত করা যায় তার এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে। তো সেক্ষেত্রে তার ভাষার মধ্যে অত্যন্ত শৃঙ্খলার অভাব ঘটবে, এমন কিছু ভাষা সে বলে দেবে, বা সে বলে অভ্যস্ত, সে বাড়িতেও, মানে বাইরে বলছে মানে সে বাড়িতেও লোকের সাথে সেভাবেই কথা বলে। তো স্বাভাবিকভাবেই তার মধ্যে কিন্তু সে বিকৃত ব্যাপারগুলো ইনবর্ন থেকে যাবে, ওভাবেই তিনি শিখে এসেছেন। এটা কিন্তু বেসিক জায়গা। অ্যাকচুয়ালি সবাই সবার সাথে ইন্টারকানেক্টেড। আচ্ছা, মেষ রাশি আমাদের, মানে শুধু মঙ্গল তার রাশি অধিপতি বলে নয়, মেষ রাশি আমাদের বিশেষত অশ্বিনী এবং ভরণী নক্ষত্রের প্রথম দুটো চরণ, মানে 20 ডিগ্রি পর্যন্ত, এরা কিন্তু আমাদের বিভিন্ন রকম টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, ইনোভেশন, যে কোনো রকম সাইন্টিফিক ডেভেলপমেন্ট, মানে হুইচ আর বেসড অন টেকনোলজি, সেটা কিন্তু খুব বেশি পরিমাণে দর্শায়। অর্থাৎ ধরুন রোবোটিক টেকনোলজি আছে, বা স্পেস টেকনোলজি আছে, বা ডিফেন্সের টেকনোলজি আছে, বিভিন্ন রকম, যেটা আমাদের যুগকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেই ধরনের টেকনোলজিকে রিপ্রেজেন্ট করছে। তো সেই ঘরে শনির দৃষ্টি আছে। শনির দৃষ্টি মানে হচ্ছে জুড়াল, সেখানে সমস্ত কিছু ডেভেলপমেন্ট ঘটবে, কিন্তু যতটা আমাদের প্রয়োজন ততটাই দেবে। আপনি আমি সেক্ষেত্রে বিচারের আসনে বসতে পারবো। মঙ্গল সেখানে গেছে, অবশ্যই সেটা এনহ্যান্সড হবে, এবং খুব স্পেসিফিক টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট কিন্তু এখানে দেখা যায়। সেটা সায়েন্টিফিক সেক্টরে, বিভিন্ন সেলেস্টিয়াল ফিজিক্সের ক্ষেত্রে দেখা যেতে পারে, সেরকম ধরনের প্রসেস কিন্তু এখানে দেখা যাচ্ছে। দেখুন, এই টেকনোলজি কিন্তু সমস্ত দিকেই দর্শায়, এমন নয় যে সেটা শুধু কোনো একটা স্পেসিফিক জোনে আছে। ধরুন, আপনারা এখন শুনেছেন যে রোবোটিক সার্জারি হয় বিভিন্ন দেশে, ইন্টারনেটেও দেখতে পারেন, রোবোটিক সার্জারি হয়, বা এরকম তাকে প্রোগ্রামই সেভাবে করে দেওয়া আছে, এই ধরনের, বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে। তো বোথ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেডিকেল দুটো ফিল্ডেরই কিন্তু তার যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট যে প্রসেস আছে, সেটা কিন্তু মঙ্গলের সাথে যুক্ত থাকে। মঙ্গল কিন্তু সেখানেও দুর্দান্ত ফল পায়। যে কোনো গাড়ির হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারের পার্ট, যে কোনো বস্তুর বা যে কোনো যন্ত্রের যে হার্ডওয়্যার পোর্শন, তার যে অ্যাকচুয়ালি ব্রেন মেকানিজমটা, সেটার সাথে কিন্তু মঙ্গল প্রকৃষ্টভাবে যুক্ত থাকে।
তো সেই জায়গায়ও কিন্তু সে পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করে। যারা বিভিন্ন ডেভেলপার, রিয়েল এস্টেটের ব্যবসা করছেন, প্রমোটার যারা আছেন, বা এরকমও হতে পারে কোনো জমিকে কিনলেন, সেটাকে আরো সুন্দর করে বিউটিফাই করে তারপরে প্লট করে সেল করছেন, এরকম বহু মানুষ আছেন যারা এরকম কর্মকাণ্ডের সাথে যুক্ত, তাদেরও কিন্তু এ সময় খুব ভালো ফল প্রদান করবে। গ্রাউন্ড ফ্লোরে বসবাসকারী যে সমস্ত কমার্শিয়াল বা রেসিডেন্সিয়াল যে জায়গা রয়েছে, সেই জায়গায় যদি সেল পারচেস করেন, দুটোর ক্ষেত্রেই ভালো ফল দেবে। বিশেষত যারা ভেন্ডার আছেন, সেলার আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু মানে লাভদায়ক জায়গাটা আরো বেশি থাকবে। আচ্ছা, মঙ্গলের যে অংশটা আমি একটু আগে বলছিলাম, প্রত্যেকেই নিজের মস্তিষ্ক রাহুর দ্বিতীয় যাচ্ছে মঙ্গল, যদিও দুজনের গতি সম্পূর্ণ দুদিকে, তা সত্ত্বেও নিজের ভাষা এবং নিজের কথার উপরে কিন্তু অবশ্যই নিয়ন্ত্রণ রাখবেন। এবং মানে পরিষ্কার ব্যাপার, যেরকম একটি গাড়িতে বা ধরুন তাতে চার্জ করলেন ব্যাটারি বা ফুয়েল ঢাললেন, তারপরে সেই গাড়িটা চলছে, মঙ্গল রিপ্রেজেন্টস দ্য ফুয়েল। সে কিন্তু আপনার ব্রেনে যখনই অ্যাক্টিভেশন হবে, তখনই আমাদের থট প্রসেসটা মেটেরিয়াল দিকে তার শুরু হবে, এবং শুক্র তার বিউটিফিকেশনের প্রসেসের কাজটা করতে থাকে। তো ফ্যাক্টর হচ্ছে এই প্রসেসটা যেন পজিটিভভাবে হয়, এবং সেখানে কোনো উদ্ধত্ত বা কোনো রকম মানে নীতিমূলক কথাবার্তা, এই ধরনের খারাপ শব্দ প্রয়োগ করা, সেগুলোর ব্যাপারে সচেতন থাকবে, নাহলে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। মেষ লগ্ন রাশির ক্ষেত্রে আপনাদের মঙ্গলের এখানে ট্রানজিট হওয়ার ফলে যে ফল মুখ্যত প্রদান করবে সেটা হচ্ছে, দেখুন লগ্ন বা রাশির উপর দিয়ে যখন মঙ্গল তার গোচর সংগঠন করে, তখন কিন্তু কতগুলো জিনিসে খুব পজিটিভ ফল দেয়। যেরকম ধরুন এনার্জি, কনভিকশন, ভিগিয়ার, তার সাথে ধরুন যে কোনো ব্যাপারে খুব কঠিন অবস্থান গ্রহণ করা, এই ব্যাপারগুলো কিন্তু খুব পজিটিভ ফল দেয়। কিন্তু এই পজিটিভ ফলগুলোই নেগেটিভে পরিণত হয়, কারণ বারবার বলছি যে মঙ্গল হচ্ছে আগুন, আগুনকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের গ্যাসের মধ্যে একটা বার্নার আছে, আমরা সেটা দিয়ে কমাই বাড়াই। আর যদি হুড়হুড় করে আগুন উঠতে থাকতো, তাহলে না তো আমরা তার সামনে দাঁড়াতে পারতাম, না রান্না করতে পারতাম। সেই জন্য মঙ্গলকে সবসময় নিয়ন্ত্রণ করাটা খুব প্রয়োজন, না হলে কিন্তু ও এতটা অনিয়ন্ত্রিত হয়ে এত রকম সমস্যা একসাথে তৈরি করে দেবে, যেটা কিন্তু শ্যাম রাখি না কুল রাখি সিচুয়েশন কিন্তু ও তৈরি করে দেবে। তার ফলে পার্সোনালিটি জায়গাটা যেন কখনো ইগোতে কনভার্ট না করে, মানুষকে কথাবার্তা বলার সময় সাবধান, অহংকার যেন কোনোভাবে জন্ম না নেয়, এবং সেটা কিন্তু আস্তে আস্তে তাহলে ক্ষয়করণের দিকেই আপনাকে যাবে। অহংকারের মধ্যেই পতনের বীজ লুকিয়ে থাকে। সুতরাং কোনো অবস্থাতে অহংকার করবেন না, যে যা করছে করুন, আপনাকে শোধরানোর দরকার নেই, আপনি করবেন না জাস্ট। আর 2 নম্বর হচ্ছে, কেন এই কথাটা বললাম, কাউকে কিছু বোঝাতে গেলে, যেহেতু সেকেন্ড হাউসের লর্ডও আপনার সেকেন্ড হাউসেও একাধিক গ্রহ বসে থাকবে, তারপরে 12 তারিখের পরে শুক্র মুভ করে যাবে, 13-14 তারিখের পরে বুধ মুভ করে যাবে জুন মাসে, সব মিথুনের দিকে চলে যাবে। তার ফলে কি হবে, আপনার মধ্যে অতিরিক্ত রিস্ক নেওয়ার একটা প্রবণতা চলে আসবে। ঠিক আছে, রিস্ক নিয়ে কিছু কাজ করে ফেলে, আমি বলবো যাই করবেন সেটা ছক অনুসারে নিজের বুদ্ধি এবং তেমন হলে কোনো ব্যক্তির সাথে পরামর্শ করে টেকনিক্যাল কথা বলে এগোনোর চেষ্টা করবেন, সেটা ভালো ফল দেবে। কোনো প্রপার্টি রিলেটেড কোনো ম্যাটার যদি এ সময় পেন্ডিং থাকে, তাহলে কথা বলতে পারেন। সেক্ষেত্রে শনির দৃষ্টি থাকার জন্য এবং বৃহস্পতির দ্বাদশে যেহেতু যোগ তৈরি হয়েছে, আপনাকে ভালো ফল দেবে। হাইপার টেনশন এবং কোনোভাবে প্রস্টেট সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে, এই দুটো ব্যাপারে কিন্তু বেশি সাবধানতা অবলম্বন করবেন। এই সময় কিন্তু প্রপার্টি হস্তান্তরের যোগ আছে, অর্থাৎ সেল বা পারচেজ দুদিকে, ডিপেন্ডিং অন ইওর হরোস্কোপ যেভাবে থাকবে সেই অনুসারে ফল প্রদান করবে। বৃষ লগ্ন রাশির ক্ষেত্রে বলে দিই, মঙ্গলের এই
দ্বাদশভাবে গোচর। মঙ্গল আপনার ক্ষেত্রে 7th হাউস এবং 12th হাউসের লর্ড, সে 12th হাউসে রয়েছে। মঙ্গল দ্বাদশভাবে থাকাকে এক কথায় আমরা বলতে পারি ভালো নয়, কিন্তু এক্ষেত্রে মঙ্গল যেহেতু তার রুচক যোগ নির্মাণ করছে এবং ন্যাচারালি বসে রয়েছে এবং উচ্চ গতিতে রয়েছে, সুতরাং সব কাজটাই খারাপ করবে না। তবে হ্যাঁ, আপনার মধ্যে কিন্তু হঠকারিতা এবং কিছু ক্ষেত্রে তাড়াহুড়োর জন্য কাজকর্ম, বিশেষত ডকুমেন্টাল যে সমস্ত কাজ আছে তার ক্ষেত্রে কিন্তু গন্ডগোল করে দেওয়ার প্রবণতা থাকবে। বাইরে থেকে যদি আপনি কোনো টেকনিক্যাল সাপোর্ট উইংয়ে কাজ করেন, বা ধরুন আপনি এমন কোনো সেকশনে আছেন যেখানে কোনো হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের প্রচুর কাজ করতে হয়, তার জন্য কিন্তু আপনার বাইরে কোনো ট্রেনিং বা বাইরের কোনো কোম্পানিকে আপনি কোনো সাপোর্ট প্রোভাইড করবার জন্য কিন্তু অন বিহেভ অফ ইউর কোম্পানি বা আপনার ব্যবসার জায়গা থেকে কিন্তু আপনার যাওয়ার যোগ আছে। আপনার এ সময় কোনো টেকনিক্যাল আপগ্রেডেশনেরও কিন্তু যোগ আছে, অর্থাৎ আপনি নিজেও এ সময় প্রপারলি ট্রেইনড হতে পারেন, সেই যোগও কিন্তু দর্শাচ্ছে। বাড়িতে যতটা সম্ভব পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি বজায় রাখবার চেষ্টা করবেন। আর যদি দক্ষিণ বা পশ্চিম দিকের কোনো বর্ডার এরিয়া বরাবর আপনার বাড়ি যেখানে বসবাস করেন, যদি আপনার প্রতিবেশীর সাথে কোনো রকম ত্রুটি বিচ্যুতি দেখেন, তাহলে চেষ্টা করবেন সেটা ঠান্ডা মাথায় ক্লিয়ার করা। চিৎকার চেষ্টাচেষ্টি করলে কিন্তু বেশি এরকম ব্যাপারটা নিয়ে করলে কাজের কাজ কিছু হবে না, তাতে পরিস্থিতি আরো ঘোলাটে দিকে চলে যেতে পারে। শরীরের ক্ষেত্রে যাদের লিভার সংক্রান্ত এবং সুগার সংক্রান্ত সমস্যা আছে তারা সাবধান থাকবেন। আমি বলেইছিলাম কিডনি সংক্রান্ত সমস্যা জুন মাস, অ্যাকচুয়ালি জুলাই মাসের 7 তারিখ পর্যন্ত আছে, সেটা ব্যাপারে একটু সাবধান থাকবেন। মিথুন লগ্ন রাশির ক্ষেত্রে বলে দিই, দেখুন 6th হাউস এবং 11th হাউসের লর্ড মঙ্গল কখনোই সেক্ষেত্রে খুব বেটার ফল দেয় না। আপনি হয়তো বলবেন 11th হাউসে বেটার ফল কেন দেবে না, না দেয় না, দেন। তো আপনাদের একটা জিনিস শুধু বলে রাখি, ভালো দিকটা সেটা হচ্ছে আপনি কোনো নতুন ডোমেইনের সাথে যুক্ত হতে পারেন কাজে, বা এক্সিস্টিং কাজ করার সাথে সাথে আপনি কোনো নতুন ডোমেইনকে নির্বাচন করতে পারেন, অথবা একদম নতুন কোনো কোম্পানিতে আপনার কিন্তু এই সময় যাওয়ার কিন্তু খুব ভালো যোগ আছে, আপনি যেতে পারেন। বাট চেষ্টা করবেন, যেহেতু 10th হাউসে রাহু আছে, রাহু এখন 1 তারিখের পর থেকে টোটালি একা হয়ে যাবে, তো আপনি চেষ্টা করবেন আপনার যে বস আছে তার সাথে কিন্তু যতটা সম্ভব সখ্যতা মেনটেন করে কাজ করা। যদি করতে পারেন তাহলে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু খুব একটা সমস্যার জায়গা আপনাকে দেবে না। ফ্যামিলিগত লাইফে কিন্তু খুব সাবধান থাকবেন, পরিবারের সদস্যদের সাথে সদ্ভাব রক্ষা করার চেষ্টা করেন, বিশেষত মাতৃপক্ষের অর্থাৎ মাসি মামা এই সংক্রান্ত ফ্যামিলির সাথে কিন্তু রাখবার চেষ্টা করবেন। যদি কোনোভাবে কোনো লোন করার চেষ্টা করেন তাহলে চেষ্টা করবেন সেটা যাতে কোনো ইমুভেবল প্রপার্টিতে যায়, একমাত্র চিকিৎসা ব্যতিরেকে অন্য কোনো খরচা যদি লোন নিয়ে করতে হয়, সেটা বাড়ি কিনুন, জমি কিনুন, দোকান কিনুন, যাই কিনুন, গ্যারাজ কিনুন, তো সেই রিলেটেড জায়গায় যেন যায়, তাহলে সেটা অনেক বেটার ফল আপনাকে প্রোভাইড করবে। মিডিল লোয়ার অ্যাবডোমেন থেকে সাবধান, যাদের কোনোভাবে কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে বা কোনোভাবে ধরুন কোলন ম্যানাস ডিসফাংশন রয়েছে, অবশ্যই ডক্টর দেখিয়ে নেবেন। কর্কট লগ্ন রাশির ক্ষেত্রে বলে দিই, সেটা হচ্ছে কর্কট লগ্ন রাশির ক্ষেত্রে দেখুন 5th এবং 10th হাউসের লর্ড, সে 10th হাউসে যাচ্ছে, তো সব দিক থেকে বেটার আছে। যারা এনিমি ফোর্স আছে, যারা শত্রু আছে, আপনাকে এতদিন বেশ বিরক্ত করেছে রাহু ধর্মস্থানে থাকা সত্ত্বেও, তারা কিন্তু রাইট নাও আপনার দ্বারা অনেকটা কোণঠাসা হয়ে যাবে এবং আপনি তাদের উপরে অনেকটা সুপ্রিমেসি বজায় রাখতে পারবেন অন্তত এই বছরে। কিন্তু ফ্যাক্ট হচ্ছে, আমি কর্কটের ক্ষেত্রে দেখেছি কর্কটের মানুষেরা এত ইমোশনাল অ্যাটিটিউড দ্বারা ড্রন হন তারা, এবং শনি যদি মাঝারি বা দুর্বল থাকে তাহলে কিন্তু তাদের কোনো কাজই শেষ পর্যন্ত একটা সিস্টেমের জায়গায় গিয়ে পর্যবসিত হয় না, এবং সন্তানদের থেকে কিন্তু এদের একটা গ্রস বলতে পারেন একটা
এক ধরনের দুর্বলতা বা যেটা তার পাওয়া উচিত, মানে আমি অ্যাবস্ট্রাক্ট সেন্সে বলছি, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, এই ধরনের জায়গা, সেটা কিন্তু তারা পেয়ে থাকেন না। মানে দুদিকেই কিন্তু একই রকম অভিযোগ থাকে। সন্তানকে জিজ্ঞাসা করলেও তার অভিযোগ এক, এবং তার পেরেন্টকে, বিশেষত পিতা হলে কিন্তু তার একই রকম সমস্যা থাকে। তথাপি এই সময়টা আপনাকে ভালো ফল দেবে, নতুন কাজের সুযোগ আসতে পারে, নতুন কোনো দুটো তিনটে কাজ একসাথে করছেন, একসাথে অ্যামালগামেট করে কাজ করতে পারেন, সেক্ষেত্রেও ভালো ফল দেবে। চাকরি যদি করেন তাহলে প্রমোশনের কিন্তু খুব ভালো যোগ আছে, এটা বেস্ট টাইম আছে প্রমোশনের জন্য। এখনো কৃতিকা নক্ষত্রে বৃহস্পতি আছে, জুন মাসের প্রায় 12-13 তারিখ অবধি সেটা থাকবে। তো সেক্ষেত্রে আপনি পরিপূর্ণভাবে তার পজিটিভ ইফেক্ট পাবেন এই সময় যদি ট্রান্সফার হয়। এবং রাহুরও পোস্টিং যেখানে রয়েছে সেটাও কিন্তু আপনার ট্রান্সফারের যোগকে ভালোভাবে নির্দেশ করছে। আমি শুধু বলছি স্ট্রেস যতটা থাকবে সেই স্ট্রেসটাকে চেষ্টা করবেন প্রফেশনালি ডিল করার রাদার দ্যান ইমোশনাল। মঙ্গলের কিন্তু এক্ষেত্রে সপ্তম এবং অষ্টম দৃষ্টি এবং চতুর্থ দৃষ্টি আপনার অ্যাসেন্ডেন্টে বা রাশিতে আছে, এবং সপ্তম আর অষ্টম দৃষ্টি আছে আপনার 4th এবং 5th হাউসে। তা আপনার কিন্তু মানসিক চঞ্চলতা, অতিরিক্ত চিন্তা, বারবার বলছি সেই চিন্তা কার্যকরী হওয়ার ক্ষেত্রে সমস্যা, এই ধরনের কিন্তু কিছু প্রবাবিলিটি আপনার মধ্যে রয়েই যাবে। তো সেই ব্যাপারে সাবধান থাকবেন। আপার অ্যাবডোমেন এবং মিডিল অ্যাবডোমেন, এইখানে ডাইজেস্টিভ যে অর্গ্যানস আছে সেখানে যদি কোনো সমস্যা দেখেন বা যাদের আইবিএস এর প্রবলেম আছে তারা কিন্তু সাবধান, ডক্টর দেখিয়ে নেবেন। এবং যাদের পিঠের মাঝামাঝি অংশ থেকে কোমর পর্যন্ত অর্থোপেডিক প্রবলেম আছে তারাও কিন্তু বেশ সাবধানে থাকবার চেষ্টা করবেন, তেমন হলে চিকিৎসকের পরামর্শ নেবেন। সিংহ লগ্ন রাশির ক্ষেত্রে বলে দিই মঙ্গলের গোচর। দেখুন মঙ্গল আপনার 4th এবং 9th হাউসের লর্ড, 9th হাউসে রয়েছে, ইট ইজ কল্ড আ বেটার পজিশন। কিন্তু যেটা থাকবে সেটা হচ্ছে এক্সপেন্ডিচার লেভেলটা কিন্তু রেইজ করে দেবে কোনো না কোনোভাবে, এবং সেই এক্সপেন্ডিচার অবশ্যই তার দ্বারা আপনি কোনো ভালো বস্তু বা দশা যদি ভালো থাকে এবং জন্মছকে যদি বৃহস্পতি বেটার পজিশনে থাকে তাহলে অবশ্যই সেই এক্সপেন্ডিচার আপনার জন্য ভালো জিনিসই আনবে বা পরবর্তীকালে সেটা ভালোতে কনভার্টেড হয়ে যাবে, কিন্তু আপনাকে কিন্তু করিয়ে দেবে এই সময় খরচ। তো সেই ব্যাপারে একটু সাবধান থাকবেন। উগ্রতা বা কোনোভাবে হটি প্রাউডিনেস বা ধরুন আপনাকে যে যতই বাজে কথা বলুক সেটাকে হজম করার মতন ক্ষমতা সেটা কিন্তু বজায় রাখবেন। মনে রাখবেন পৃথিবীতে আপনি কোনোদিন সমস্ত মানুষের কাছে ভালো হতে পারবেন না, এটা সম্ভব নয়, কেউ পারেনি, আপনিও সেই রুল ভায়োলেট করতে পারবেন না, ভগবান নিজেই পারেন। সুতরাং আপনি আমি ছেড়ে দিন। এবার ইনফাইনাইট যদি কোনো কাজ মানে পারে না, মানে সে তো আর কোনো কাজ পারে না, মানে তিনি দেখানোর চেষ্টা করেছেন যে এটা হয় না, তিনি করলে সবাইকেই বসে এনে দিতে পারতেন 1 সেকেন্ডে, তিনি সেটা করেননি, তিনি বোঝানোর চেষ্টা করেছেন এই জিনিসটা বুঝুন, কোনোদিন হবে না। পৃথিবীর অনেক বড় বড় লোক, তার পক্ষেও একটা সেকশন আছে, তার বিপক্ষেও একটা সেকশন আছে। যে কোনো তত্ত্ব, যে কোনো মত, যে কোনো ফিলোসফি, যে কোনো ডক্ট্রিন, যে কোনো মতাদর্শ, তার পক্ষেও কিছু লোক আছে, তার বিপক্ষেও কিছু লোক আছে। আপনি আপনার কাজটা শুধু করবেন, কে কি বলছে সেটা নিয়ে চিন্তা করবার প্রয়োজন নেই, তাহলেই ঠিক আছে। হ্যাঁ, কে যদি খুব বিরক্ত করে তবে তাকে কাটেল করে দেবেন, ব্যাস, আর কিছু সমস্যা নেই। গাড়ি ঘোড়ার কিন্তু পারচেস করবার এ সময় যোগ আছে বা অল্টারেশন করবারও যোগ আছে। বাড়ি রিপেয়ারিং করা বা এনলার্জ করা, কোনোভাবে আরও রুম এনহ্যান্স করবেন বা কোনো ফ্লোর এনহ্যান্স করবেন, সেই ধরনের কিন্তু আপনার এই সময় খুব ভালো যোগ আছে, আপনি চেষ্টা করলেই করতে পারেন। লিভার সংক্রান্ত জায়গা থেকে খুব সাবধান থাকবেন। আর যাদের অলরেডি প্রস্টেটের সমস্যা, পাইলস ফিশারের সমস্যা আছে তারাও কিন্তু কোনো প্রবলেম দেখলে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন। সর্দি কাশিতে যদি খুব ভোগেন, কোনোভাবে যদি চন্দ্র দুর্বল আছে বা শুক্র ওভার সেন্সিটাইজড আছে তাহলে কিন্তু ছকও কাউকে দেখিয়ে নেবেন সেক্ষেত্রে এই ফেজটাতে। অন্তত কন্যা লগ্নের লগ্ন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, 3rd এবং 8th হাউসের লর্ড সে বসে রয়েছে 8th হাউসে,
তো থার্ড হাউস 8th হাউসের 8th হাউস, সেক্ষেত্রে ভাবদ্ভাব পজিশনে রয়েছে। তো ভাবদ্ভাব পজিশনে থাকার জন্য অতিরিক্ত স্ট্রেস কিন্তু আপনাকে বৃদ্ধি করে দেবে, এবং সেটা মানি সংক্রান্ত জায়গায়, অর্থ সংক্রান্ত জায়গা থেকে স্ট্রেস এবং টেনশন বৃদ্ধি করবে। কোনো কারণে আপনার লোন হতে পারে, কোনো কারণে আপনার কোয়ান্টাম অফ ইন্টারেস্ট বেড়ে যেতে পারে। এই ধরনের প্রকৃতি কিন্তু আপনার ক্ষেত্রে খুব বেশি রকম অ্যাক্টিভেট হতে পারে। রাহু বা কেতুর দশায় যদি থাকেন, বা শুক্রের দশার সাথে, শুক্রের সাথে রাহু, শুক্রের সাথে বুধ, বা শুক্রের সাথে কেতু এরকম ফেজে থাকলেও কিন্তু এই ধরনের প্রবাবিলিটির অন্তত 60% ফল আপনাকে দিয়ে দেবে। তো সাবধান। তবে অবশ্যই ছকে শনি দুর্বল হতে হবে, তবে এর ফল বেশি প্রদান করবে। ষষ্ঠপতি দুর্বল হতে হবে। তবে কোনো কারণে যদি ধরুন 92 শেষের দিক থেকে 93, 94, ইভেন 95 শুরুর দিকেও জন্ম হয়, তো শনি এখন সুপার ইম্পোজিশন ফেজে আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু বেশি সাবধানতা নেবেন। খারাপ দশা থাকলে আপনাকে কিন্তু ঋণের মধ্যে জড়িয়ে দিতে পারে। আচ্ছা, তাছাড়া যেটা হতে পারে, স্পাউসের সাথে রিলেশনের ক্ষেত্রে কিন্তু সমস্যা বেশি হতে পারে। দেখুন, কন্যার মধ্যে প্র্যাকটিক্যাল আসপেক্ট অত্যন্ত বেশি আছে। বুধের জায়গা হলেও কন্যা কিন্তু প্র্যাকটিক্যাল, এবং এই বুধ অনেকটা ম্যাচিওর্ড বুধ রাদার দ্যান মিথুন। তো যার দরুন কি হয়, অতিরিক্ত প্র্যাকটিক্যাল হওয়ার জন্য বহু ক্ষেত্রে তারা অপোজিট মানুষকেও খুব বেশি প্র্যাকটিক্যালি ভাবে, কিন্তু সেই মানুষ হয়তো প্র্যাকটিক্যালি ড্রন নয়, ইমোশনাল। সেক্ষেত্রে কিন্তু একটা বলতে পারেন যে ইডিওলজিক্যাল ডিফারেন্স কিন্তু তৈরি হয়, সেখান থেকেও গন্ডগোলের সূত্রপাত হয়। যদি শুক্র ছকে দুর্বল হয় এবং মঙ্গলের পোস্টিং যেখানে আছে তার সাপেক্ষে, তাহলে কিন্তু শ্বশুর বাড়িতে, স্পেশালি এটা আমি জাতিকাদের বলছি, বা সেই সমস্ত মানুষকেও বলছি যারা ধরুন মানে মেলকে, যারা কোনো কারণে শ্বশুর বাড়িতে থাকছেন, যে কোনো কারণেই ঘটুক না কেন, তো তাদেরও কিন্তু সমস্যা। অর্থাৎ শ্বশুর বাড়ির সাথে এই সময় কনফ্লিক্ট হওয়ার যোগ আছে, যারা একই মানে ডোমেইনে বসবাস করেন, একই বাড়িতে বসবাস করেন। চেষ্টা করবেন খুব বেশি যদি গন্ডগোল হয় তাহলে ব্যাপারটাকে অ্যাভয়েড করা কৌশল। অর্থোপেডিক জায়গা, কোমর থেকে হাঁটু পর্যন্ত অংশে খুব সাবধান। আর যাদের ক্রনিক ডাইজেস্টিভ পার্টে দুর্বলতা আছে, আমাদের লোয়ার অ্যাবডোমেন, ফিমেল অর্গ্যান যা আছে ইন্টারনাল, সেখানে যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। তুলা লগ্ন রাশির ক্ষেত্রে 2nd এবং 7th হাউসের লর্ড সে 7th হাউসে আছে, তো অবভিয়াসলি এর ভালো খারাপ দুটো যোগই আছে। পার্সোনালিটি বলুন, আপনার পরিচিতি বলুন, যশ মান খ্যাতি প্রতিপত্তি সবকিছুই বলুন, আপনার কিন্তু বেশ কিছুটা বৃদ্ধি হবে। কিছু অকস্মাৎ অর্থের যোগ বা কিছু আটকে থাকা অর্থ এ সময় কিন্তু আসতে পারে। তো সেক্ষেত্রে তার সুফল আপনি পাবেন। নেগেটিভ দিক যেটা হতে পারে সেটা হচ্ছে স্পাউসের সাথে কিন্তু এ সময় একটা খুব ওয়াইড রেঞ্জ অফ ভিউ পয়েন্টস ডিফারেন্সেস আসতে পারে। তার সাথে যেটা আসার সম্ভাবনা আছে সেটা হচ্ছে অ্যাগ্রেশন। সেটা আসতে পারে অতিরিক্ত বেশি যুক্তি দেখিয়ে কথা, এটার সাথে মানে তর্ককে বাড়ানো কোনোভাবে। তারপরে রাহু বা কেতু যার জন্যই হোক না কেন, যেহেতু 5th হাউসে বসে রয়েছে, কোনোভাবে তার্কিক প্রবণতা এবং অপশব্দ প্রয়োগ করার একটা ব্যবহার থাকবে। যারা বিভিন্ন রকম ধরুন এমন কোনো ইঞ্জিনিয়ারিং যেটা খুবই টেকনিক্যাল সাপোর্টের দরকার হয়, যেমন ধরুন ইলেকট্রনিক্সের জায়গা আছে, বা ধরুন এরোনটিক্স ইঞ্জিনিয়ারিং আছে, বা যারা একেবারে প্রবাবলি কোনো এমন ডেলিকেট কোনো চিপসের উপরে কাজ করছে, যেগুলো খুবই ন্যানো চিপস, কিন্তু তার পরিধি আগে অনেক বড় ছিল, সেটাকে কাটেল করা হচ্ছে আর কি। ভেরি টেকনিক্যালি ইম্পর্টেন্ট পার্সন যারা, তাদের ক্ষেত্রে কিন্তু দারুণ গ্রোথ এ সময় আপনারা লক্ষ্য করবেন, এবং এমন কিছু ডিভাইস বা এমন কিছু মেকানিজম এ সময় তৈরি হওয়ার যোগ আছে যেটা কিন্তু
সমষ্টিগতভাবে মানব উন্নয়নের ক্ষেত্রে কিন্তু অনেকটা পজিটিভ ফল আপনাকে প্রোভাইড করবে। যারা বিভিন্ন ব্যাংকিং সেক্টর বা বিভিন্ন রকম ইন্স্যুরেন্স সেক্টর এরকম জায়গায় যারা কাজ করেন, তারা কিন্তু বিশেষত যারা টাকা পয়সা ডিলিংয়ের সাথে যুক্ত, একটু কেয়ারফুল থাকবেন। প্রত্যেক দিনের হিসেবটা যাতে ঠিক করে অ্যাট দি এন্ড অফ দ্য ডে মিলে সেটার খেয়াল রাখবেন। আর একটা জিনিস বলছি, যদি একদম ফিটে মানে ফুট আর কি কোনো পা বা দুই পাই যদি কোনো ফাঙ্গাস বা কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন দেখেন বা কোনো রকম পায়ের দিক থেকে একেবারে কোনো সমস্যা যদি লক্ষ্য করেন, তো তৎক্ষণাৎ ডাক্তারের পরামর্শ নেবেন উইদাউট গেটিং ডিলে। সুগার সংক্রান্ত জায়গা এবং ডান দিকের কিডনি সংক্রান্ত জায়গা থেকে সাবধান থাকবেন। বৃশ্চিক লগ্ন রাশির ক্ষেত্রে বলে দিই, লগ্ন বা রাশিপতি এবং 6th হাউসের লর্ড, তো 6th হাউস দিয়ে পাস করছে, একাধারে রুচক যোগ নির্মাণ করছে। তো আপনার লগ্নপতি 6th হাউসে থাকা, তো মঙ্গলকে জেনারেলি উপচয় স্থানে তৃতীয়, ষষ্ঠ, একাদশে থাকলে ভালো হয়, সে আপনারা প্রায় সকলেই জানেন। তো অ্যাকচুয়ালি ফল সেভাবে হয় না। এই ঘরে মঙ্গল থাকা মানে, এই ঘরে মঙ্গল আপনাকে অত্যন্ত বাদানুবাদ এবং বাদম বিসম্বাদের মধ্যে নিয়ে যাবে এবং কোনো না কোনোভাবে আপনি অহেতুক কারণে গন্ডগোল, ঝগড়া এইসবের মধ্যে জড়িয়ে পড়বেন। কাজের থেকে এইসবের দিকে আপনার সময় নষ্ট বেশি হবে। তো সেই ব্যাপারে কিন্তু সাবধান থাকবেন। সন্তানদের জন্য কিন্তু উচ্চশিক্ষা বলুন বা তাদের ধরুন অন্য কোনো শখ শৌখিনতা কারণে কিন্তু অধিক খরচের সম্ভাবনা আছে। ভেহিকেল সংক্রান্ত যদি কিছু কিনে দেওয়ার প্ল্যান থাকে, তাহলে আমার রিকোয়েস্ট থাকবে যে অন্তত কেতুর নক্ষত্রটা ক্রস করার পরে তারপরে কিনবেন, শুক্রের নক্ষত্রে যাওয়ার পরে। সেটার ডেট ওয়াইজ হচ্ছে 19 তারিখের পর, 20-21 তারিখ জুন মাসে, তাহলে সেটা কম্পারেটিভলি বেটার। অবশ্যই ছক কাউকে দেখিয়ে নেবেন, আমি একদম অ্যাবস্ট্রাক্ট বলছি। আচ্ছা, যাদের ক্ষেত্রে মনে করুন যে এগ্রিকালচার রিলেটেড কাজ করেন, কোনো ফার্টিলাইজার রিলেটেড কাজ করেন, কোনো ধরুন এমআর, এই সমস্ত ফিল্ডে কাজ করছে, তাদের জন্য কিন্তু এটা ভালো সময় আছে। যারা বিভিন্ন ট্যুরিস্ট বা ধরুন এমন কোনো কাজ করছেন যেটাতে বহু জায়গায় যাওয়ার প্রভিশন আছে, ঘোরার প্রভিশন আছে, তারাও কিন্তু সুফল পাবে। যারা বিভিন্ন ফুড ইন্ডাস্ট্রি বা হসপিটাল ইন্ডাস্ট্রিতে কাজ করেন, তাদের জন্য কিন্তু শুভ ফলদায়ক আছে এ সময়। স্পেসিফিক্যালি এ সময় যদি কারোর সম্বন্ধ দেখা হয়, পাত্রপাত্রী নির্বাচন হয়, আমি প্রত্যেককেই বলি, এখন তো আবার বলছি, জটক বিচার অবশ্যই করে নেবেন। জটক বিচার প্রসঙ্গে একটা কথা শুধু বলে দিই, দয়া করে অনেকেই হয়তো বৃশ্চিক যার সময় নেই, সে হয়তো দেখবেনই না। আমি এই অংশটা দেখার অনুরোধ করছি, যারা প্রথম দিকে দেখবেন একটুখানি বলে দেবেন। সেটা হচ্ছে, আমরা কম্পিউটারে যে ছক মেলাই, ছক মিলিয়ে জটক বিচার করি, সেই পদ্ধতিটা মধ্যে কিছুটা ত্রুটি থাকলেও থাকতে পারে বলে আমার মনে হয়। তার কারণ হচ্ছে যে 36টা পয়েন্ট দেখতে হয়, তার মধ্যে অনেকগুলো পয়েন্টস আছে, বিশেষত পাত্রপাত্রী মিলিয়ে 9-9-18টা পয়েন্ট, যেটা ছকের সাথে মিলবে। 18টা পয়েন্ট তার ফিজিক্যাল পার্সপেক্টিভ আছে, সবচেয়ে বড় কথা তার পাম আছে, এই দুজন। তো কম্পিউটার কিন্তু সেগুলো চেনে না। আপনার যে দুটো ছকের মধ্যে 18-18 36টা পয়েন্টের মধ্যে ছকগত জায়গায়, হরস্কোপগত জায়গায় যে 9-9 পয়েন্ট আছে, তার উপরে মনে করুন আপনার 10 আসলো 18-র মধ্যে, তার উপরে প্রপোর্শনেটলি একটা নাম্বার পরেরটাতে দিয়ে দেয়, সেক্ষেত্রে বহু গন্ডগোল হয়। আমি দেখেছি 30-31 পয়েন্ট মেলার পরেও কিন্তু সেই বিবাহ 3 মাসও টেকেনি। আবার 20-21 পয়েন্ট মিলেছে, তারা দিব্যি ভালো আছে। এটা কিন্তু আপনারা যখনই জটক বিচার করবেন পাত্রপাত্রী, তারা কিন্তু অবশ্যই পাত্রপাত্রীকে সামনে নিয়ে হাতটাও দেখিয়ে নেবেন। না হলে কিন্তু শুধু হাত নয়, অনেক কিছু দেখার ব্যাপার থাকে। মুখমণ্ডলে আছে, ঘাড়ের অংশে আছে, পায়ের চেটোতে আছে,
নখ আছে, ফিঙ্গার্স আছে, কানের লতি আছে, there are so many things যেগুলো to be observed by the concerned pandit, তারপরে তিনি তার মত দেবেন। ভয়েস আছে, অনেক কিছু, কপাল কতটা আছে সেগুলো অনেক কিছু আছে, এগুলো দেখে তারপরে, না হলে কিন্তু গন্ডগোল থেকে যাবে। এবং সেটা কখনোই ওই মানে স্পেসিফিক ছক বিচার, জটক বিচার হচ্ছে না। এই সময় বৃশ্চিকের ক্ষেত্রে বলছি, যারা জটক বিচার করছেন তারা কিন্তু প্রপারলি মেনে করবে, তাহলে সেটা ফলপ্রসূ অবশ্যই হবে, বিবাহের যোগ রয়েছে। শরীরের ক্ষেত্রে একটা অংশই বলবো লিভার এবং লোয়ার লিভার, আপার গল ব্লাডার, এই পোর্শনটার বেশি খেয়াল রাখবেন। বেশি রিচ জাতীয় খাবার খাবেন না, কেউই খাবেন না, আপনারা তো খাবেন না। ধনু লগ্ন রাশির ক্ষেত্রে বলে দিই, সেটা হচ্ছে 5th এবং 11th হাউসের লর্ড, সে 5th হাউসে রয়েছে। তো ভাবপতি ভাবে থাকলে ভাব কিছুটাকে ড্যামেজ করে, বিশেষত মঙ্গল বা শুক্রের মতো প্ল্যানেট। বাট একটা জিনিস আপনাদের বলবো এক্ষেত্রে, এখানে যেহেতু রুচক যোগ নির্মাণ আছে এবং পঞ্চমহাপুরুষ যোগ নির্মাণ আছে, তো সেক্ষেত্রে মঙ্গল অবশ্যই কিছু বেটার ফল দেবে। বাট সন্তানের সাথে কিন্তু কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা মিসম্যানেজমেন্ট হতে পারে। তার চাহিদা এবং আপনার যে প্রোভাইড করবা, এই দুটোর মধ্যে কিন্তু একটা ওয়াইডলি ডিফারেন্সেস আসতে পারে। ওরা যেটা সিক করছে আর আপনি যেটা প্রোভাইড করছেন, দুটো এক জিনিস না হতে পারে, বা আপনার বোঝার ক্ষেত্রে ত্রুটি হতে পারে। বাচ্চাদের আমি কিছুই বলবো না, তিনি পেরেন্টস আছেন, তাদের যেন সাবধানে কাজটা করেন, তাদের সাথে ডিল করেন। যারা হায়ার এডুকেশনে যাচ্ছেন, যারা মনে করুন কোনো বিলাভড কেউ আছেন, তার সাথে রিলেশনকে এনহ্যান্স করতে যাচ্ছেন, তাদের সাথে সম্পর্ক, আপনি হয়তো ভাববেন 5th হাউসে আছে, ঠিক আছে, না 5th হাউসে থাকলেও মঙ্গল এখানে সেই জাতীয় ফল প্রোভাইড করার মতো নেই। যদিও জুন মাসের 6 এবং 22 তারিখে শুক্র মঙ্গলের দ্যুতি এবং প্রতিদ্যুতি আছে, কিন্তু তা সত্ত্বেও বলবো এগুলো খুব সীমিত এফেক্ট দেয়, এগুলো লং টার্মে এফেক্ট খুব একটা হয় না। তো সেই হিসাবে সেটাকে না করাই ভালো। অনেক প্র্যাকটিক্যালি ব্যাপারটা যদি করানো যায়, বোঝানো যায় সেটা, কারণ বৃহস্পতি আপনার যে অ্যাসেন্ডেন্টের লর্ড, সে আপনার ভালো জায়গায় নেই বর্তমানে। তো তার ফলে আপনি যে কাজই করবেন সেটাকে অনেকটা কশাসলি বুঝে শুনে এবং নির্দিষ্ট স্টেপ মারফত কাজ করবার চেষ্টা করবেন, তাহলে দেখবেন এক্সিকিউশন অফ ওয়ার্ক আপনার অনেক বেটার হবে। শরীরের ক্ষেত্রে বলবো, যাদের নার্ভাস সিস্টেম সংক্রান্ত প্রবলেম আছে, যাদের ভুলে যাওয়ার সমস্যা রয়েছে, ডিমেনশিয়া রয়েছে বা অ্যালজাইমার রয়েছে, তারা তো অবশ্যই সাবধানে রাখবেন, তাদের বলারে থাকে না। যাদের রক্তে কোনো ইমপিউরিটি আছে, থ্যালাসেমিয়া সংক্রান্ত সমস্যা রয়েছে, বা ধরুন ব্লাড জেনারেশনই কম হচ্ছে, বোন ম্যারো খারাপ, স্প্লিন খারাপ, তারা কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন, ফেলে রাখবেন না কোনোভাবে, এবং নিয়মিত রেগুলার চিকিৎসার পরামর্শ নেবেন। লিভারের দিকে বেশি যত্ন নেবেন, যাদের শরীরে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি রয়েছে, যদি বুঝতে পারেন কোনোভাবে, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন, কোনো সিমটম দেখলেও পরামর্শ নেবেন। মকর লগ্ন রাশির ক্ষেত্রে বলে দিই, দেখুন 4th এবং 11th হাউসের লর্ড হচ্ছে মঙ্গল, সে আপনার 4th হাউসে বসে রয়েছে। এটা কদাপি খুব ভালো পোস্টিং নয়, হচ্ছে প্রথম কথা। তার কারণ এখানের যে দুটো প্ল্যানেট আছে, মানে শুক্রের নক্ষত্র যখন পড়বে, শুক্র চলে যাবে মিথুনের ঘরে, আর কেতুর পোস্টিং অলরেডি বসে রয়েছে আপনার 9th হাউসে। তো অবভিয়াসলি আপনার মধ্যে যে ধর্মস্থান আছে বা সেই জায়গাটা কিন্তু আপনি প্রচুর চেষ্টা করলে ফল আপনাকে অনেক কম দেবে। এবার অনেক সময় আমি দেখেছি খুব প্রতিকূল পরিবেশেও অনেকে অনেক বেটার ফল পেয়ে যায়, তার এটা কারণ তার কর্মফল বেটার আছে, এবং তিনি হয়তো অনেকদিন ধরে এমন কোনো কাজ করছেন যে সাধনার ফলে ঈশ্বর তাকে একটা লেভেল পর্যন্ত টেনে নিয়েছে। কিন্তু নর্মালি কিন্তু সেটা হয় না, অর্থাৎ 95% পিপল কিন্তু তার মধ্যে পড়েন না। সুতরাং সেই দিক থেকে আপনাকে কিন্তু সাবধানতা নিতে হবে। আর 4th হাউসে মঙ্গল, সে কিন্তু 4th সে আপনার 7th হাউসের দৃষ্টি দেবে, সে আপনার 10th হাউসে এবং 11th হাউসে দৃষ্টি দেবে। সব দিক থেকেই কিন্তু আমি বলবো
ফোর্থ হাউস যদি কখনো ড্যামেজ থাকে কোনো কারণে, মানে যেহেতু ফোর্থ হাউসের লর্ড সে রাহুযুক্ত ছিল এতদিন, এবং মোটামুটি আপনাকে প্রায় ধরুন এপ্রিল মাসের 8-9 তারিখের পর থেকেই আপনাকে গন্ডগোল করেছে, যবে থেকে ও বৃহস্পতির নক্ষত্রে কুম্ভ রাশিতে এসেছে তবে থেকে। তো আমি বলবো যে মস্তিষ্ক এবং তার প্রয়োগ সেক্ষেত্রে খুব সাবধান, অতিরিক্ত প্রয়োগ করার দরকার নেই, যেটা জুরাল যেটা লজিক্যাল সেটুকু অংশ নিয়ে কথা বললেই এনা। আর কথাবার্তার সময় উদ্ধত্ত অহমিকা কোনো রকম শব্দ প্রয়োগের ক্ষেত্রে খারাপ ব্যাপার আছে। শনি যেহেতু রয়েছে এবং শনি যেহেতু এখন বৃষ রাশির নবমে রয়েছে, তার ফলে কথাবার্তার মধ্যে কিন্তু অটোমেটিক একটা তামসিক প্রভাব কিন্তু সৃষ্টি করবে, তার ফলে সেটাকে যতটা সম্ভব কন্ট্রোলে রাখার চেষ্টা করবে। যারা ধরুন কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ জব করেন, যারা কোনো পুলিশ বা ডিফেন্স সার্ভিস করেন, যারা কোনো এমন কোনো সার্ভিস করছেন, সিক্রেট সার্ভিস করছেন, তারা কিন্তু খুব সাবধান। প্রত্যেকটা পদক্ষেপ আপনাদের যা অফিসিয়াল রুলস রেগুলেশনস আছে সেগুলো তো মেনটেন করবেনই, তার সাথে ন্যাচারাল যে বুদ্ধি সেটাকেও কিন্তু খোলা রাখবেন, নাহলে কিন্তু সমস্যা হতে পারে। এবং গাড়িতে যখন বসবেন চেষ্টা করবেন একটু বাদিক বেশি ঘেঁষে বসা, সেটা আপনার পক্ষে লাভদায়ী হবে। অটোতে উঠছেন, বাসে উঠছেন, তো বাদিক ঘেঁষে বসবেন রাদার ডান দিক। আর ঘুম যাতে ঠিক হয়, ঘুম না হলে কিন্তু নার্ভাস সিস্টেম ভীষণভাবে ব্যাডলি অ্যাক্টিভেটেড হয়ে যাবে। আর আপনার জন্মছকে যদি কোনো কারণে শুক্র মঙ্গল একসাথে রয়েছে, রাহু মঙ্গল একসাথে রয়েছে, মঙ্গল বকরি রয়েছে, বকরি হতে চলেছে সেই সময় আপনার জন্ম হয়েছে, বকরি থেকে জাস্ট মার্গি হয়েছে, 10 দিনের মধ্যে আপনার জন্ম হয়েছে, এরকম যদি স্টেট থাকে তাহলে কিন্তু খুব সাবধান। মোটামুটি আমি বলবো জুলাই মাস থেকেই সাবধান হয়ে যাবেন। পরবর্তী প্রায় 8 মাসের জন্য আপনাকে কিন্তু একটু মানসিক স্ট্রেস টেনশনের মধ্যে দিয়েও নিয়ে যাবে। সেটা চেষ্টা করবেন যতটা নিজের বুদ্ধি এবং ঐশ্বরিক শক্তি দ্বারা সেটাকে প্রতিহত করা যায়। শারীরিক ক্ষেত্রে আমি শুধু নার্ভাস সিস্টেম পার্ট এবং ডাইজেস্টিভ পোর্শন, বিশেষত ইন্টেস্টাইনাল পোর্শন, মিডিল এবং লোয়ার, সে ব্যাপারে সাবধান অবলম্বন করবে। কুম্ভ লগ্ন রাশির ক্ষেত্রে বলে দিই, 3rd এবং 10th হাউসের লর্ড সে আপনার 3rd হাউসে রয়েছে, মোটের ওপরে আপনাকে বেটার ফল দেবে। আপনার বেশ কিছু আটকে থাকা কাজ কিন্তু এই মাসে সেটা অ্যাক্টিভেটেড হতে থাকবে, এবং সেটা 26 তারিখ পেরিয়ে গেলে, মানে আজকে আমি 21 তারিখ রাতে অনুষ্ঠান করছি, অফিসিয়াল এখন 22 হয়ে গেছে, তো সেই হিসাবে আর 4-4.5 দিন পর থেকে কিন্তু মানি আসবে, প্রচুর আটকে থাকা পয়সাও কিন্তু আসতে শুরু করবে। কিন্তু ফ্যাক্টর হচ্ছে যদি কোনো ব্যবসা করেন, যেহেতু এটা মানে এরা চাকরি করলে কোনো ডিফেন্স সেক্টরে বা মাটির নিচে যে সমস্ত পদার্থ আছে, মূলত শক্তিমূলক পদার্থ, সেই সমস্ত সেক্টরেই এরা কাজ করেন, অথবা ডিফেন্স সেক্টরে। কারণ মকর এবং কুম্ভ এবং ওদিকে কর্কট এবং টু সাম এক্সটেন্ট মিথুন, এদের সারা জীবন কিছু না কিছু স্ট্রাগলসাম সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হয়, কারণ এদের প্রত্যেকেরই 6th হাউসের সিচুয়েশন খুব ভালো না। তো সেই কারণে এই জন্য বলছি, কর্কটের ক্ষেত্রে 6th হাউস, তো লগ্নপতি 5th হাউসে দুর্বল হয়ে যায়, মানে নিচ হয়ে যায়, এবং 6th হাউস বৃহস্পতির হাউস। তো বৃহস্পতি যদি কারো মিনের ক্ষেত্রেও কিছুটা দেয়, যেমন 6th হাউস রবির হাউস, তো ফলের ক্ষেত্রে কিছুটা তারতম্য ঘটে। স্ট্রাগলের মধ্যে দিয়ে এগোতে হয় সবসময়, নিত্য বাধার সৃষ্টি হয়। শনির ক্ষেত্রে তো সেটা দেবী, শনি কোনো রকম মেটেরিয়াল গ্রোথকে বরদাস্ত করে না, তো সে ব্যাপারে সাবধান। কিন্তু যারা ধরুন বিভিন্ন ডিফেন্স সেক্টরে ভীষণ দায়িত্বপূর্ণ কোনো কাজ, যেখানে ধরুন অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন করতে হয়, যেখানে অনেক মানুষের ভরণ পোষণের দায়িত্ব নিতে হয়, যেখানে অনেক বড় বড় ধরুন কনসাইনমেন্ট আপনাকে এক্সিকিউট করতে হয়, এই সমস্ত কাজের ক্ষেত্রে কিন্তু এরা বিবেচিত হয় এই জাতীয় মানুষ, কারণ এদের স্ট্যামিনা বা স্ট্রেংথ, শনি যদি একটু স্ট্রেনদেন হয়, এরা কিন্তু খুব অনায়াসেই
সেটা গ্রহণ করতে পারে এবং সেটা নিয়ে তারা অনায়াসে অগ্রসর হতে পারে। তো সেদিক থেকে কিন্তু ভালো ফল প্রদানকারী। আর চেষ্টা করবেন, এ সময় ট্রান্সফারের যোগ আছে এবং গৃহেও অনেক শুভ অনুষ্ঠানের সূচনা আছে আপনার। তো সব দিক থেকে একটু ব্যালেন্স করে ব্যাপারটা খেয়াল রাখবেন। তবে খুব খারাপ প্ল্যানেটের দশায় না থাকলে খুব দূরবর্তী স্থানে ট্রান্সফার আপনার এই সময় হবে না। বাট বাড়ির দিকে কিন্তু চেষ্টা করবেন সবকিছু স্থিতবি রাখার, শান্ত রাখার অন্তত 13 তারিখ পর্যন্ত, 13th of জুন বাড়ির পরিবেশ যাতে ঠিক থাকে। শারীরিক ক্ষেত্রে এন্টায়ার বডিতে, স্পেশালি আপার পোর্শন মানে কোমর থেকে আপার পোর্শনে কিন্তু অর্থোপেডিক জায়গায় কষ্ট দেবে। রিউমেটয়েড প্রবলেমও কিন্তু দিতে পারে। হার্টের একদম বোদ্দা আপার সাইডসে প্রবলেম আসতে পারে, থ্রটে প্রবলেম আসতে পারে। যাদের ক্ষেত্রে বৃহস্পতি দুর্বল এবং কোনো জলকারক ঘরে বসে রয়েছে তাদের ক্ষেত্রে স্থূলত্ব এনে দেওয়ার প্রবণতা তৈরি করবে। দুর্বল বুঝবেন সেটা তার বার্থ চার্ট থেকে আর কি বোঝা যাবে। আর যেটা করতে পারে সেটা কিছু হিডেন এনিমিজ আপনাকে কিন্তু বিরক্ত করবার প্রবণতা তৈরি হতে পারে। কথাবার্তার ক্ষেত্রে লাগাম দেবেন, সেকেন্ড হাউসে রাহু আছে এবং আপনার যে স্পাউসের ফ্যামিলি তার সাথে যতটা সম্ভব ডিপ্লোম্যাটিক বা বুদ্ধিযুক্ত সম্পর্ক মেনটেন করে চলার চেষ্টা করবেন, সেটা আপনার জন্য লং টার্মে ফলপ্রসূ হবে। আর যাদের কোনো কারণে গল ব্লাডার অপারেশন করে রিমুভ করে দিয়েছেন ডক্টর, তারা কিন্তু খাবারের প্রতি বিশেষ নজর দেবেন, বাকিরাও দেবেন। আর খাবারটা খেয়ে নেওয়ার চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি, অন্তত রাতের খাবার, যদি কোনো ডক্টরের স্পেশাল কোনো অ্যাডভাইস না থাকে। তো লাস্ট অংশ বলবো, সেটা হচ্ছে মীন লগ্ন রাশির ক্ষেত্রে মঙ্গল এক্ষেত্রে সেকেন্ড এবং আপনার 9th হাউসের লর্ড। তো মঙ্গল অত্যন্ত শুভ গ্রহ এবং কিছুটা রাজ্যকারী প্ল্যানেট হিসাবেও বলা যায়। সে আপনার সেকেন্ড হাউসে অবস্থান করছে। তো আপনার ক্ষেত্রে আপনার পরিবার, আপনার ফ্যামিলির খুশি হাসি, তাদের নিয়ে একসাথে থাকা, বা আপনি যে অর্থ আয় করছেন সেটাকে আপনার পরিবারের জন্য খুব খুশি মনে সেটাকে খরচ করা এবং তার দ্বারা যে মেটেরিয়াল আনন্দ তৈরি হচ্ছে সেটাকে উপভোগ করা, এই ধরনের প্রকৃতি কিন্তু আপনার মধ্যে এ সময় যথেষ্ট পরিমাণে তৈরি হবে। এর সাথে যেটা হবে সেটা হচ্ছে নতুন কাজের যোগ আসবে আপনার মোটামুটি 13th of জুন অনওয়ার্ডস, এবং মঙ্গলও যখন শুক্রের নক্ষত্রে যাবে আপনার নতুন কাজের যোগ বা ডোমেইন চেঞ্জ বা ট্রান্সফার বা স্যালারি ইনক্রিমেন্ট, প্রমোশনাল অ্যাসপেক্ট, এভরিথিং আপনার ক্ষেত্রে কিন্তু বেটার আছে। ভালো দশা থাকলে সেটা অনেক বেটার ফল দেবে। দশা যদি দুর্বল হয় তাহলে কিন্তু অপেক্ষাকৃত একটু লো ফল প্রোভাইড করবার চেষ্টা করবে। স্পাউসের সাথে রিলেশন বেটার রাখবেন, স্পাউসের ফ্যামিলির সাথেও রিলেশন বেটার রাখবার চেষ্টা করবেন। বেশি হিসেব নিকেশ এগুলো করবার কিন্তু চেষ্টা করবেন। আমি একটা কথা আপনাদের এটাও জেনারেল বলি, যারা প্রথম শুনবেন একটু মার্ক করে দেবেন এই জায়গাটা দয়া করে। সেটা হচ্ছে শনি যতক্ষণ শনির ঘরে থাকে, যারা বেশি অর্থনৈতিক হিসেব বেশি করে তাদের কিন্তু লস বেশি হয়। মানে লস হয়তো ইমিডিয়েট হলো না, কিন্তু দেখলেন 5 বছর পরে গিয়ে দেখলেন যে সেটা ঘাটায় চলে গেছে। এ সময় একটা নিমিত্ত জীবন যাপন করতে হয়। এটা অ্যাকচুয়ালি ব্যবসায়ীর ঘর নয়, সাহুকারের ঘর নয়। এই ঘরটা হচ্ছে স্পিরিচুয়াল ঘর। এক্ষেত্রে যারা বেশি অর্থনৈতিক ব্যাপার নিয়ে বেশি করবে, হিসেব নিকেশ সব কিছু করবে, তাদের কিন্তু লং রানে ক্ষতির সম্ভাবনাটা থেকে যায় আর কি। তো সেটা চেষ্টা করবেন না করা। আপনার স্পাউসের ক্ষেত্রে কিন্তু আমি একটা জিনিস বলি যে একটু ক্লোজ ফিস্টেড ম্যান হন বা ওয়েমেন হন। কিছু ক্ষেত্রে ওয়েমেন হলে একটু বেশি রকম হয় কিন্তু, এবং সেটা আপনি একটু টেকনিক্যালি জায়গাটা চেষ্টা করবেন করার, মানে একটু বেশি লজিক। কোনো একজন কাউকে হয়তো কাজে নিয়োগ করেছেন, তাকে অর্থ দেবেন, কিন্তু মানে তাকে দিয়ে যতটা বেশি সম্ভব কাজ করিয়ে নেওয়া যায় এরকম একটা মানসিকতা কিছু কিছু ক্ষেত্রে পোষণ করতে পারবেন। সেটা কিন্তু চেষ্টা করবেন একটা ইকুইভ্যালেন্স রাখা সব কিছুতে।
নতুন গৃহের যোগ আছে, নতুন ভেহিকেলের যোগ আছে, ইভেন নতুন অর্নামেন্টস কেনবারও কিন্তু এ সময় আপনার যোগ আছে। ঘোড়ার প্রচুর যোগ দেখাচ্ছে, সব দিক থেকে এই জায়গাটা বেটার পজিশন আছে। আর একটা জিনিস আপনাদের বলে দেব, যাদের পিতা মোটামুটি ধরুন সন্তানের জন্ম 34 বছরের পরে, মনে করুন একটি সন্তান বা দুটি সন্তান, দুজনই জন্মেছেন পিতার বয়স 34-এর পরে এবং মায়ের বয়স 29-এর পরে, ম্যাচিওর এজে তারা জন্মেছে, তারা কিন্তু তাদের পিতামাতার স্বাস্থ্যের ক্ষেত্রে নজর রাখবেন। যদি তাদের একবার শনি ক্রস করে গিয়ে থাকে, মানে পিতামাতা মানে সন্তানদের বয়স মোটামুটি 30 ক্রস করে গিয়ে থাকে, তাহলে তারা তাদের পিতামাতার বোধ নজর রাখবেন, এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। আর শরীরের ক্ষেত্রে বলবো বোথ দ্য লাংস আর টু বি প্রোটেক্টেড, তার সাথে আপার ডাইজেস্টিভ পোর্শনে কিন্তু নজর দেবেন, সেটা আপনার জন্য বেটার ফল প্রদান করবে। ভালো থাকবেন প্রত্যেকে, নমস্কার।